ক্লাস 10 তোমাদের রাসায়নিক গণনার উপরে ভার্চুয়াল ক্লাস শুরু হলো। আচ্ছা দেখো, এটাতে আমি বেশি থিওরি তো কিছু পড়ানোর নেই এই চ্যাপ্টারে, যেটুকু পড়ানোর আছে বলে আমি অঙ্কগুলোতে চলে যাব। আচ্ছা দেখো, রাসায়নিক গণনাতে প্রথমে কি আছে? রাসায়নিক বিক্রিয়া। রাসায়নিক বিক্রিয়াটা কি? যে প্রক্রিয়ায় একটি পদার্থ বিশ্লিষ্ট হয়ে সম্পূর্ণ পৃথক ধর্মযুক্ত একাধিক পদার্থ উৎপন্ন করে বা একাধিক পদার্থ যুক্ত হয়ে সম্পূর্ণ পৃথক ধর্ম বিশিষ্ট এক বা একাধিক পদার্থ উৎপন্ন হয় তাকে রাসায়নিক বিক্রিয়া বলে। দেখো, A প্লাস বি দুটো পদার্থ, তারা কি হচ্ছে? বিক্রিয়া করে তারা সম্পূর্ণ নতুন ধর্ম বিশিষ্ট একটা পদার্থ উৎপন্ন করছে সি। যেমন H2 প্লাস Cl2, এদেরকে মিশিয়ে এদেরকে অন্ধকারে রাখলে কিছু হবে না, কিন্তু আলোতে নিয়ে গেলে এই বিক্রিয়াটা হবে। দিয়ে HCl যেটা তৈরি হলো এটা কিন্তু সম্পূর্ণ ভিন্ন ধর্ম বিশিষ্ট। আবার এখানে কি দেখিয়েছি দেখো, একটা পদার্থ P যেটা সম্পূর্ণভাবে বিশ্লিষ্ট হয়ে Q আর R দুটো ভিন্ন ধর্ম বিশিষ্ট পদার্থে বিশ্লিষ্ট হলো। যেমন ক্যালসিয়াম কার্বনেটকে হিট করলে ক্যালসিয়াম অক্সাইড আর কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হয়। তেমনি এখানে আচ্ছা হলো, এবার হচ্ছে সমীকরণ। সমীকরণটা কি? আমরা সবসময় জানি যে একটা যে কোনো রাসায়নিক বিক্রিয়া, মনে করো এই রাসায়নিক বিক্রিয়ায় এখানে কটা ক্যালসিয়ামের পরমাণু আছে? একটা বিক্রিয়ার আগে একটা ক্যালসিয়াম পরমাণু, একটা কার্বন পরমাণু, তিনটে অক্সিজেন পরমাণু। দেখো বিক্রিয়ার পরে কি হয়েছে? একটাই ক্যালসিয়াম আছে, একটাই কার্বন আছে, আর এখানে একটা অক্সিজেন আর দুটো অক্সিজেন, মানে তিনটে অক্সিজেন পরমাণু আছে। তাহলে আমাদের সবসময় আমরা জানি যে যে কোনো বিক্রিয়াতে বিক্রিয়ার আগে এবং পরে উভয় ক্ষেত্রেই মানে পরমাণুর সংখ্যা কিন্তু সমান থাকবে। তাহলে আমাকে একটা বিক্রিয়াতে আমাকে কি করতে হবে? আমাকে একটা বিক্রিয়াতে দেখতে হবে যে সমীকরণ ব্যাপারটা কি, যে একটা বিক্রিয়াকে মেলানো যাতে বিক্রিয়ক পদার্থগুলোর পরমাণুর সংখ্যা, মানে বিক্রিয়ায় যারা রিঅ্যাক্ট্যান্ট যে মলিকিউল বা রিঅ্যাক্ট্যান্ট যে অ্যাটমগুলো তাদের যে সংখ্যা, আবার বিক্রিয়ার শেষে যে পদার্থ তৈরি হলো তার মোট পরমাণুর সংখ্যা যেন একই থাকে। এইটা হচ্ছে, এটা দেখতে হবে। এবার দেখো, কোন রাসায়নিক বিক্রিয়ায় বিক্রিয়ক ও বিক্রিয়াজাত পদার্থের অন্তর্গত পরমাণুগুলির মধ্যে সমতা বজায় রেখে চিহ্ন ও সংকেতের সাহায্যে বিক্রিয়াটিকে সংক্ষেপে প্রকাশ করার পদ্ধতিকে রাসায়নিক সমীকরণ বলা হয়। যেমন ধরো এখানে একটা দিয়েছে যে হলুদ রঙের ফেরিক ক্লোরাইড দ্রবণে হাইড্রোজেন সালফাইড গ্যাস পাঠানো হলো। এই যে ফেরিক ক্লোরাইড দ্রবণ, হলুদ বর্ণের ফেরিক ক্লোরাইড দ্রবণে হাইড্রোজেন সালফাইড গ্যাস পাঠানো হলো। তাতে কি হচ্ছে? বর্ণহীন ফেরাস ক্লোরাইড, হ্যাঁ, ফেরিক ক্লোরাইড থেকে বর্ণহীন ফেরাস ক্লোরাইড হলো, সালফার অধক্ষিপ্ত হলো এবং হাইড্রোক্লোরিক অ্যাসিড উৎপন্ন হলো। তাহলে এই যে পুরো রিঅ্যাকশনটা দেখো, এখানে আয়রন দুটো, এখানে দুটো মিলিয়ে দেওয়া হয়েছে, ক্লোরিন এখানে ছটা, তাহলে এখানে চারটে ক্লোরিন, এখানে দুটো ক্লোরিন হলো, আবার হাইড্রোজেন এখানে দুটো হাইড্রোজেন, একটা সালফার, তাহলে বিক্রিয়াটাকে মেলানো হলো। তাহলে এটাই হচ্ছে যে সমীকরণের সাহায্যে তাহলে আমরা পরমাণুর সংখ্যা, মানে উভয় দিকে পরমাণুর সংখ্যাটা ঠিক রাখছি। এবার হচ্ছে রাসায়নিক বিক্রিয়ায় ভর সংরক্ষণ। তাহলে রাসায়নিক বিক্রিয়ায় ভর সংরক্ষণ ব্যাপারটা কি? দেখো আমি জিনিসটা একটু বুঝিয়েছি যে যে কোনো রাসায়নিক বিক্রিয়ায় উৎপন্ন পদার্থের মোট ভর, পদার্থসমূহের মোট ভর বিকারক পদার্থসমূহের মোট ভরের সমান হয়। বিক্রিয়ার ফলে মোট ভরের কোনো পরিবর্তন হয় না। তাহলে কি ব্যাপারটা? মনে করো A আর B এই দুটো বিক্রিয়া করেছে, বিক্রিয়া করে C উৎপন্ন করেছে। বলতে চেয়েছে যে এই যে A প্লাস B এর যে মোট ভর সেটাই হবে C এর ভর, অর্থাৎ যা বিক্রিয়ার আগে যা ভর থাকবে এবং বিক্রিয়ার পরেও তা একই থাকবে। কিন্তু আমরা যে কোনো একটা বিক্রিয়াতে অনেক সময় বলি না
যে কোনো একটা বিক্রিয়া তাপ উৎপাদক বিক্রিয়া বা তাপ শোষক বিক্রিয়া, অর্থাৎ একটা এক্সোথার্মিক বা এন্ডোথার্মিক রিঅ্যাকশন, এগুলো আমরা বলে থাকি যে তাপ শোষণ করবে না তাপ উৎপাদন করবে কোনো একটা বিক্রিয়া, এবার মানে শক্তি উৎপাদন করবে, তাহলে কিছুটা ভর সেটা কিসে পরিণত হয়, শক্তিতে পরিণত হয়, মানে এক্ষেত্রে শক্তিটা হচ্ছে তাপ শক্তিতে পরিণত হয়, বা কিছুটা তাপ কখনো শোষিত হয়, তাহলে মানে ভরের কিছু অংশ শক্তিতে রূপান্তরিত হতে পারে। তাহলে এইখানে দেখো এই ব্যাপারটাকে কিভাবে বলা হচ্ছে যে আইনস্টাইনের আপেক্ষিক তত্ত্ব অনুযায়ী ভর ও শক্তি সমতুল্য, অর্থাৎ এম ভর সম্পূর্ণরূপে ই পরিমাণ শক্তিতে যদি রূপান্তরিত হয়, ধরো আমি একটা কোনো পরীক্ষাতে বললাম যে আর এম পরিমাণ ভর, তাহলে এম পরিমাণ ভর যদি পুরোপুরি ই পরিমাণ শক্তিতে রূপান্তরিত হয়, তাহলে সমীকরণটা হবে E = mc²। দেখো আমি এখানে কি লিখেছি, আমি এখানে লিখেছি m মানে বিকারকের ভর, মানে যে পদার্থগুলো বিক্রিয়া করছে সেই বিক্রিয়াকারী যে পদার্থ সেটা হচ্ছে ধরো ক্যাপিটাল M যদি হয়, এবং স্মল m1 টা হচ্ছে বিক্রিয়াজাত পদার্থ, হ্যাঁ স্মল m1 এটা হচ্ছে বিক্রিয়াজাত পদার্থ যদি হয়, তাহলে এই বিক্রিয়াজাত পদার্থ, তাহলে কিছুটা বিক্রিয়াজাত পদার্থ বেরিয়েছে এবং তার সঙ্গে কিছুটা তাপের উদ্ভব হয়েছে, তাহলে টোটাল এনার্জি এবং মাস এর যে যোগফল সেটা হচ্ছে মানে m1 আর এনার্জি এর যে টোটাল যোগফল সেটা হচ্ছে ক্যাপিটাল M এর সমান। আবার কখনো কি হয় যে কিছুটা তাপ শোষণ করে নিয়ে তবে গিয়ে বিক্রিয়াজাত পদার্থটা দিচ্ছে, তাহলে সেক্ষেত্রে আমার কি হচ্ছে যে যেটা বিকারকের ভর তার সঙ্গে যে টোটাল এনার্জিটা শোষণ করছে, শোষণ করে যে বিক্রিয়াজাত পদার্থটা দিচ্ছে তার ভর, মানে একটাতে হচ্ছে তাপ উৎপাদন করছে, একটাতে হচ্ছে বিক্রিয়া তাপ শোষণ করছে, মানে উভয় ক্ষেত্রে কিন্তু আমাকে ইকুয়েশনের মধ্যে এনার্জিটাকে ঢোকাতে হবে। আমি যদি ইটাকে বাদ দিই তাহলে কিন্তু এই যে যদি ইটা না লিখতাম তাহলে কিন্তু আমার কমপ্লিট না, আমি যদি এইভাবে লিখতাম জিনিসটা তাহলে কিন্তু আমার জিনিসটা কমপ্লিট না, আমাকে ইটাকে আনতেই হবে। আর এখানে আমি আইনস্টাইনের আপেক্ষিক তত্ত্ব অনুযায়ী ভর ও শক্তি সমতুল্য এই রিলেশনটা একটু বলে দিয়েছি। এবার দেখো ওজন ভিত্তিক গণনা, তোমাদের যেটা শিখতে হবে সেটা হচ্ছে ওজন ভিত্তিক গণনা। এবার এই ওজন ভিত্তিক যে কোনো একটা গণনা করতে গেলে কি করতে হবে, প্রথমে একটা সমীকরণকে লিখতে হবে। আমি এখানে একটা অঙ্ক করেছি, আমি প্রত্যেকটা অঙ্কই করে দেব, তো আমি এখানে সমীকরণটা লিখেছি। এবার সমীকরণটা লেখার পর আমাকে কি করতে হবে, সমীকরণটা লিখে আগে আমাকে ব্যালেন্স করতে হবে। হ্যাঁ, তাহলে আগে আমাকে ইকুয়েশনটাকে ব্যালেন্স করতে হবে। এবার ইকুয়েশনটাকে ব্যালেন্স করবার পর আমি কি করব, যে এর প্রত্যেকটা মনে করো পটাশিয়াম ক্লোরিন অক্সিজেন প্রত্যেকের আমি মানে পারমাণবিক ভরটা আমাকে জানতে হবে, এবং পারমাণবিক ভর থেকে আমি এদের আণবিক ভরগুলো ক্যালকুলেশন করব, অর্থাৎ কতটা পটাশিয়াম ক্লোরাইড কতটা অক্সিজেন দেবে, এই ধরনের যে রিলেশনগুলো এইভাবে আমাকে জিনিসটা আনতে হবে, তারপরে আমাকে অঙ্কটা করতে হবে। তাহলে এখানে তোমাদের ওজন ভিত্তিক গণনা বলে যে জিনিসটা লিখে দিয়েছে ওইটা তোমরা একটা রিডিং দিয়ে নেবে, আমি আর ওটা পড়ালাম না কারণ আমি প্রত্যেকটা অঙ্কই ওই স্টেপ ধরেই করিয়েছি। আচ্ছা, এবার যেটা আছে সেটা হচ্ছে গ্যাসীয় পদার্থের বাষ্প ঘনত্ব। গ্যাসীয় পদার্থের বাষ্প ঘনত্বটা কি বলেছে দেখো, আমি এখানে ছোট করে লিখতে চেয়েছি কিরকম ভাবে, যে কোনো উষ্ণতায়, এই যে টেম্পারেচার এবং প্রেসার কনস্ট্যান্ট, যে কোনো উষ্ণতায় এবং চাপে যে কোনো আয়তনে, ধরো ভি আয়তন গ্যাসের ভর m, যে কোনো আয়তনে গ্যাসের ভর বাই কি ওই একই উষ্ণতা এবং চাপে সম আয়তন হাইড্রোজেনের ভর, সম আয়তন হাইড্রোজেনের ভর। তাহলে এই অনুপাতটাকে কি বলা হয়, গ্যাসীয় পদার্থের বাষ্প ঘনত্ব। তাহলে এটাকে বলা হচ্ছে গ্যাসীয় পদার্থের বাষ্প ঘনত্ব। আর এটা আমাদের কেন জানতে হবে,
যে কারণ বাষ্প ঘনত্বটা দেওয়া থাকলে তুমি যাতে আণবিক ভরটা যে কোনো গ্যাসের আণবিক ভরটা তাহলে কি সেটা হচ্ছে বাষ্প ঘনত্বের দ্বিগুণ। আচ্ছা এবার এবার দেখো আমি অঙ্কগুলো করেছি। আচ্ছা আমি কিন্তু যে অঙ্কগুলো করে দেওয়া আছে সেই অঙ্কগুলো করিনি, কারণ করে দেওয়া অঙ্কগুলো তোমরা নিজেরা করতে পারবে, নিজেরা প্র্যাকটিস করতে পারবে। আমি এখানে যেটা করেছি সেটা হচ্ছে আমি প্রশ্নমালার অঙ্কগুলো করে দিয়েছি। দেখো প্রথম অঙ্কটা কি আছে, প্রথম অঙ্কটা আছে 6 গ্রাম কার্বনকে সম্পূর্ণরূপে পোড়ানোর জন্য প্রয়োজনীয় অক্সিজেন কত গ্রাম পটাশিয়াম ক্লোরাইড উত্তপ্ত করে পাওয়া যাবে। কি বলেছে 6 গ্রাম কার্বনকে সম্পূর্ণভাবে পোড়ানোর জন্য প্রয়োজনীয় অক্সিজেন, তাহলে কার্বন আর অক্সিজেনের রিঅ্যাকশনটা আমাকে মাথায় রাখতে হলো। আরেকটা কি প্রয়োজনীয় অক্সিজেন কত গ্রাম পটাশিয়াম ক্লোরাইড উত্তপ্ত করে পাওয়া যায়, তাহলে আমাকে পটাশিয়াম ক্লোরাইড উত্তপ্ত করে যে অক্সিজেন পাওয়া যায় আমাকে দুটো রিঅ্যাকশনকে মাথায় রাখতে হবে। তাহলে এখানে কি কার্বন, দেখো কার্বনের পারমাণবিক ভর 12, তাহলে অক্সিজেনটা কি 16 × 2 32। এবার কার্বন ডাই অক্সাইডেরটা আমি আণবিক ভরটা নির্ণয় করেছি কি কার্বন 12, অক্সিজেন এক একটা হচ্ছে 16, তাহলে 16 × 2 তাহলে 44। তাহলে আমার দেখো ফার্স্ট আমি কি করলাম যে 12 গ্রাম কার্বনকে পোড়াতে লাগে 32 গ্রাম অক্সিজেন, জাস্ট ঐকিকের মতন। তাহলে 6 গ্রাম কার্বনকে পোড়াতে কতটা অক্সিজেন লাগবে 16 গ্রাম অক্সিজেন। এবার আমাকে বার করতে হবে যে এই 16 গ্রাম অক্সিজেন, এই যে এইখানে যেটা করেছি এই 16 গ্রাম অক্সিজেন আমার কতটা পটাশিয়াম ক্লোরাইড থেকে পাওয়া যায়। তো আমি কি করলাম না এই পটাশিয়াম ক্লোরাইড দেখো এখানে 39, ক্লোরিন 35.5 আর অক্সিজেন 16 × 3। আচ্ছা এইভাবে করে পুরোটা মানে 245 বার করেছি এর আণবিক ভর পটাশিয়াম ক্লোরাইডের। আর এর থেকে মানে আণবিক ভর বলবো না, এখানে দুটো পটাশিয়াম ক্লোরাইডের অণু আছে সেটা হচ্ছে 245, তার মানে 245 গ্রাম পটাশিয়াম ক্লোরাইড থেকে 96 গ্রাম অক্সিজেন পাওয়া যায়। অক্সিজেনের ক্যালকুলেশনটা করেছি, তাহলে 96 গ্রাম অক্সিজেন পাওয়া যাবে 245 গ্রাম পটাশিয়াম ক্লোরাইড থেকে, তাহলে 16 গ্রাম অক্সিজেন পাওয়া যাবে কত গ্রাম পটাশিয়াম ক্লোরাইড থেকে, তাহলে হলো তাহলে কি হলো 40.83 গ্রাম পটাশিয়াম ক্লোরাইড উত্তপ্ত করতে হবে। তাহলে অঙ্কটা হয়ে গেল এক নম্বর অঙ্কটা। তাহলে তোমরা কি করছো, তোমরা প্রান্তিকের বইয়ের যে এমনি অঙ্কগুলো আছে যেগুলো করে দেওয়া অঙ্ক সেগুলো প্র্যাকটিস করছো, এবং সেই অঙ্কতে কোনো প্রবলেম হলে আমাকে অবশ্যই মেসেজ করবে, আমাকে ফোনও করতে পারো, কোনো অসুবিধা নেই, যেটা প্রবলেম থাকবে সেটা আমাকে জানাবে। আচ্ছা আর আমি কি করেছি, আমি সমস্ত প্রশ্নমালার অঙ্কগুলো করে দিয়েছি। তাহলে এই অঙ্কটা আশা করি তোমরা বুঝতে পেরেছো। আচ্ছা তাহলে আবার আমি অঙ্কে চলে যাচ্ছি। 28 নম্বর পাতার অঙ্কগুলো করা হচ্ছে প্রান্তিকের বইয়ের। আচ্ছা সেকেন্ড অঙ্ক আছে কত গ্রাম ক্যালসিয়াম কার্বনেটের সাথে অতিরিক্ত লঘু হাইড্রোক্লোরিক অ্যাসিড বিক্রিয়া করে 66 গ্রাম কার্বন ডাই অক্সাইড উৎপন্ন করবে। তাহলে দেখো আমি ক্যালসিয়াম কার্বনেটটা মানে আণবিক ভর ক্যালকুলেশন করেছি। ক্যালসিয়াম কার্বনেট হচ্ছে কত, তাহলে এখানে ক্যালসিয়াম 40, কার্বন 12, অক্সিজেন 16 × 3 তাহলে 100। তাহলে তার থেকে আমি কার্বন ডাই অক্সাইড পাচ্ছি 44 গ্রাম, তাহলে আমাকে বলেছে 66 গ্রাম কার্বন ডাই অক্সাইড কতটা ক্যালসিয়াম কার্বনেট থেকে পাওয়া যাবে। তাহলে দেখো 44 গ্রাম কার্বন ডাই অক্সাইড পাওয়া যায় 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট থেকে। আচ্ছা তোমাদের কি অসুবিধা হচ্ছে কোনো রকম?
আচ্ছা দেখো, তাহলে 66 গ্রাম কার্বন ডাই অক্সাইড পাওয়া যাবে 150 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট থেকে। তাহলে উত্তরটা কি, আমার 150 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট প্রয়োজন। অ্যানসারটা কিন্তু দেখে করবে। আচ্ছা, এবার এটা হলো তাহলে 2 নম্বর অঙ্কটা। এবার দেখো 3 নম্বর অঙ্কটা কি আছে। আচ্ছা, 3 নম্বর অঙ্কটা আছে কি, যে উত্তপ্ত লোহার উপর দিয়ে স্টিম চালনা করলো। তাহলে রিঅ্যাকশনটা কি, আয়রনের উপর দিয়ে স্টিম চালনা করা হলো, ফেরোসোফেরিক অক্সাইড আর হাইড্রোজেন। রিঅ্যাকশনটা হচ্ছে এইটা। রিঅ্যাকশনটা কিন্তু এই রিঅ্যাকশনগুলো কিন্তু প্র্যাকটিস করবে, কারণ কমন রিঅ্যাকশনস গুলো দেবে আয়রন প্লাস স্টিম, ফেরোসোফেরিক অক্সাইড প্লাস হাইড্রোজেন। আচ্ছা, এবার এটা হলো উৎপন্ন হয়। এবার 8 মোল হাইড্রোজেন অণু উৎপন্ন করতে কত মোল আয়রন পরমাণু লাগবে। আচ্ছা, আবার আমরা পড়ি, উত্তপ্ত লোহার উপর দিয়ে স্টিম চালনা করলে ফেরোসোফেরিক অক্সাইড ও হাইড্রোজেন উৎপন্ন হয়। 8 মোল হাইড্রোজেন অণু উৎপন্ন করতে কত মোল আয়রন পরমাণু লাগবে। আচ্ছা, তাহলে দেখো কি বলেছে, যে আমার কি উৎপন্ন করতে হবে, আমাকে উৎপন্ন করতে হবে 8 মোল হাইড্রোজেন অণু। তাহলে আমার 8 মোল হাইড্রোজেন মানে কতটা, 8 মোল হাইড্রোজেন অণু মানে কতটা, মানে 16 গ্রাম। মানে একটা 1 মোল হাইড্রোজেন অণু মানে কি 2 গ্রাম হাইড্রোজেন, তাই তো। 1 মোল অণু হাইড্রোজেন, 1 মোল অণু হাইড্রোজেন মানে 2 গ্রাম। তাহলে 8 মোল অণু হাইড্রোজেন মানে 16 গ্রাম হাইড্রোজেন। তাহলে এবার রিঅ্যাকশনটা দেখো, রিঅ্যাকশনটা কি না, 8 গ্রাম হাইড্রোজেন তৈরিতে আমার লাগছে কত, 3 * 56 গ্রাম আয়রন। আয়রনের পারমাণবিক ভর দেওয়া আছে 56, তাহলে 3টে লাগছে। এখানে সব সময় আগে কিন্তু যে কোনো অঙ্ক করার আগে রিঅ্যাকশনকে ব্যালেন্স করতে হবে। ব্যালেন্স না করলে কিন্তু তুমি পরমাণুটা দুদিকে সমান করতে পারবে না। তাহলে এটার জন্য আমার লাগছে এত গ্রাম আয়রন, তাহলে 16 গ্রাম হাইড্রোজেন তৈরিতে লাগছে আমার এত গ্রাম আয়রন। আমি ইচ্ছে করেই এখানে গুণটা করিনি, কারণ আমাকে অঙ্কটা মানে যা উত্তর, যেভাবে উত্তর চেয়েছে সেভাবেই আমাকে দিতে হবে। আচ্ছা, এবার 56 গ্রাম আয়রন পরমাণু মানে কি, 1 মোল আয়রন পরমাণু। তাহলে 56 * 6 গ্রাম আয়রন মানে 6 মোল আয়রন। আশা করি অঙ্কটা বুঝতে পারলে। আচ্ছা, এবার দেখো 3 নম্বর অঙ্কটা হলো। আচ্ছা, এবার 4 নম্বর অঙ্কটা দেখো। 4 নম্বর অঙ্কটা কি আছে, 4 নম্বর অঙ্কটা আছে যে 10 কেজি চুনা পাথর থেকে কি পরিমাণ কার্বন ডাই অক্সাইড গ্যাস পাওয়া যায়। আচ্ছা, ঠিক, এটা কিসের অঙ্ক, এটাও হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট হাইড্রোক্লোরিক অ্যাসিডের রিঅ্যাকশনের অঙ্ক। তাহলে তোমরা কি করছো, তোমরা এই 4 নম্বর অঙ্ক করবার জন্য কি করবে, তোমরা এই 4 নম্বর অঙ্ক করবার জন্য প্রথমে এই রিঅ্যাকশন লিখে নেবে। প্রথমে এই রিঅ্যাকশনটা লিখে নেবে। লিখে নিলে প্রত্যেকটা অঙ্ক কিন্তু শুনে শুনে সঙ্গে সঙ্গে করে ফেলবে। লিখে নিলে প্রথমে ইকুয়েশনটা লেখার পর তোমায় কি বলেছে, 10 কেজি ক্যালসিয়াম কার্বনেট। 10 কেজি ক্যালসিয়াম কার্বনেট মানে 10,000 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট হলো। এবার 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট থেকে কি পাওয়া যায়, 44 গ্রাম কার্বন ডাই অক্সাইড আসে, তাই তো। এই যে 100 গ্রাম থেকে আসে 44 গ্রাম, হিসাব 44 গ্রাম। তাহলে 10,000 গ্রাম থেকে আসবে কত গ্রাম ক্যালসিয়াম কার্বনেট, কত গ্রাম কার্বন ডাই অক্সাইড, এত গ্রাম। তাহলে এত গ্রাম মানে কি, আচ্ছা এখানে একটা জিরো বেশি হয়েছে। আচ্ছা, এত গ্রাম কার্বন ডাই অক্সাইড, তার মানে হচ্ছে 4.4 কেজি কার্বন ডাই অক্সাইড পাওয়া যায়। আচ্ছা, এবার দেখো পরের অঙ্কটা দেখো। পরের অঙ্কটা কি আছে, 4 এর অঙ্কটা হয়ে গেল। এবার হচ্ছে 5 এর অঙ্কটা। আচ্ছা, 5 এর অঙ্কটা কি আছে, 5 এর অঙ্কটা আছে
20 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইডকে প্রশমিত করতে 20 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইডকে প্রশমিত করতে কি পরিমাণ সালফিউরিক অ্যাসিড প্রয়োজন হবে? তাহলে আমি এখানে রিঅ্যাকশনটা কি করেছি, রিঅ্যাকশনটা হচ্ছে সোডিয়াম সালফেট আর জল। রিঅ্যাকশনটা লিখবে, রিঅ্যাকশনটা লেখার পর সোডিয়াম হাইড্রোক্সাইডটা ক্যালকুলেশন করবে। ক্যালকুলেশন কি হবে? 23 2 into 23 plus 16 plus 1। আচ্ছা এটা হলো। এবার সালফিউরিক অ্যাসিড কি 2 into 1, এখানে আমি 2 একবারে লিখেছি। সালফার মানে হচ্ছে 32, অক্সিজেন মানে হচ্ছে 4 into 16, টোটাল হচ্ছে 98। তাহলে 80 গ্রাম NaOH কে প্রশমিত করতে লাগে 98 গ্রাম সালফিউরিক অ্যাসিড। তাহলে 20 গ্রাম NaOH কে প্রশমিত করতে লাগবে এত গ্রাম সালফিউরিক অ্যাসিড। তাহলে এটা হলো উত্তরটা হলো এত গ্রাম সালফিউরিক অ্যাসিড লাগবে। আচ্ছা এরপরে যে অঙ্কগুলো আছে আমি সবকটাই করে দিচ্ছি, আমার নেক্সট ভিডিওটাতে ওগুলো করে দেব, কিন্তু আমি একটু মানে যেটুকুন জায়গা ছিল সেই অনুযায়ী আমি 9 এর অঙ্কটা আর 13 এর অঙ্কটা আমি একটু করিয়ে দেব। আচ্ছা 9 এর অঙ্কটা দেখো, 9 এর অঙ্কটা কি আছে যে 5 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট 9, তাহলে 5 এর পর আমি চলে যাচ্ছি ডাইরেক্ট 9 তে, 6 7 পরে হবে, 6 7 8 আমি পরে করাচ্ছি। কি আছে? 5 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট তীব্রভাবে উত্তপ্ত করলে ভরের কি পরিমাণ হ্রাস ঘটবে? তার মানে ক্যালসিয়াম কার্বনেটের ভরটা কতটা কমে যাবে? কেন ভর কমে যাচ্ছে না? কার্বন ডাই অক্সাইড তো বায়বীয়, সেটা তো বেরিয়ে যাচ্ছে, তাহলে পড়ে যাবে, পড়ে থাকবে ক্যালসিয়াম অক্সাইড, সেজন্য বলছে ভরের হ্রাস কতটা হবে। তাহলে ক্যালসিয়াম কার্বনেট সেটার থেকে ভেঙে কার্বন ডাই অক্সাইড আর ক্যালসিয়াম অক্সাইড, তাহলে কি হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট দেখো 40 প্লাস কার্বন 12, অক্সিজেন হচ্ছে 3 into 16, তাহলে এটা কত হলো 100, আর ক্যালসিয়াম অক্সাইড কত 56। তাহলে দেখো কি হচ্ছে 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেটের ভর কমে 56 গ্রাম হয়, তাই তো? ভালো করে জিনিসটা দেখবে, 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেটের ভর কমে 56 গ্রাম হয়। আচ্ছা তাহলে 5 গ্রাম ক্যালসিয়াম কার্বনেটের ভর কমে কত হচ্ছে? দেখো এখানে ক্যালকুলেশনটা দেখে নাও, 2.8 গ্রাম হচ্ছে। তাহলে ভরের হ্রাস কতটা হচ্ছে? প্রথমে ছিল 5 গ্রাম, তাহলে কমেছে কতটা? 2.2 গ্রাম। তাহলে এইভাবে এই অঙ্কগুলো তোমরা দেখে নিচ্ছ। আচ্ছা এবার আমি একটু 13 নম্বর অঙ্কটা বলছি, কারণ 13 নম্বর অঙ্কটা যেহেতু একদম মানে মুখে মুখে পড়ার অঙ্ক। কি দিয়েছে যে ক্যালসিয়াম কার্বনেটের সঙ্গে লৌহ সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়ায় হাইড্রোক্লোরিক অ্যাসিড, কার্বন ডাই অক্সাইড আর জল উৎপন্ন হয়। এবার কি বলেছে যে 50 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট থেকে, আচ্ছা কি কি বলেছে যে, তাহলে এখানে এই ক্যালকুলেশনটা মুছে দিলাম, আমি এখানে তলায় লিখলাম 100। এখানে হাইড্রোক্লোরিক অ্যাসিড আমার কতটা লাগছে? 2 into 1 plus 35.5, তাহলে এটা কত? 36, 2 into 36.5। আচ্ছা অক্সিজেন কার্বন ডাই অক্সাইডের হিসাবটা আমি মুছে দিয়ে এখানে জাস্ট 44 লিখলাম। জলটা হচ্ছে 18, আর জলটাও তোমাদের ক্যালকুলেশনটা দেখিয়ে দিই। 2, এখানে দুটো হাইড্রোজেন, তাহলে 2 plus 16, তাহলে 18। আর ক্যালসিয়াম ক্লোরাইডটা কত? ক্যালসিয়াম ক্লোরাইডের হিসাবটা হচ্ছে 40 প্লাস কত? 35.5 into 2, এই যে 30.5 into 2, তাহলে সেইটা কত হবে? এটা হবে 71, তাহলে কারণ 35 70, 71 40 111। দেখেছো ক্যালকুলেশনটা? দেখলে আমি মুছে দিলাম, মুছে দিয়ে এখানটায় লিখলাম 111।
আচ্ছা, তাহলে যদি এইটা হয় তাহলে বলছে যে 55.5 গ্রাম ক্যালসিয়াম ক্লোরাইড, তাহলে তুমি 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট থেকে পাওয়া যাবে, পাবো কি থেকে পাবো আচ্ছা এটার হিসাবটাও করে নি, বা 36.5 ইন্টু 2, এটা হচ্ছে কত হবে 10, এক হাতে 12, 13, এক হাতে 6, 7, তাহলে 73 গ্রাম। এটাকেও আমি হিসাব করলে হয় আমার 73। আচ্ছা, তাহলে 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট থেকে পাবো কি 111 গ্রাম CaCl2 প্লাস 44 গ্রাম CO2 প্লাস 18 গ্রাম H2 হলো। আচ্ছা, তাহলে কি চেয়েছে যে তাহলে 50 গ্রাম CaCO3 থেকে তাহলে কি পাবে, কতটা পাবে, 50 গ্রাম থেকে 55.2 গ্রাম, 55.5 গ্রাম CaCl2 আর 9 গ্রাম H2O। এটা তাহলে কিভাবে পাবে, তাহলে 50 গ্রাম থেকে এটা পাওয়া যাবে, তাহলে 50 গ্রাম থেকে এইটা হলে তাহলে HCl লাগবে, কতটা লাগবে, যদি 100 গ্রামের জন্য এতটা HCl লাগে, বা এরকম ভাবে যদি লিখি যে যদি 100 গ্রামের জন্য লাগে এতটা HCl, তাহলে 50 গ্রামের জন্য লাগবে হাফ, তাহলে সুতরাং HCl প্রয়োজন। তার মানে এইটা এবং এইটা যদি 50 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট থেকে পেতে হয়, তাহলে HCl প্রয়োজন হবে কতটা, সেটা হবে 36.5 গ্রাম। তোমরা কিভাবে তাহলে এটা তো দেখালাম, এবার জাস্ট ঐকিকে অঙ্কটা কিভাবে করবে, ঐকিকে করবে 100 গ্রাম CaCO3 জন্য প্রয়োজন গ্রাম HCl, তাহলে 50 গ্রাম CaCO3 জন্য প্রয়োজন এত গ্রাম HCl। অঙ্কটা একটু বড় করে দিয়েছে, বলতে চেয়েছে এটা এক মানে জাস্ট খুব ছোট্ট করেও কিন্তু অঙ্কটা করা যায়। আচ্ছা, তাহলে আমি আপাতত 13 অঙ্কটা দেখিয়ে দিলাম। আচ্ছা, এইখানে আমার এই স্লাইডটা শেষ হলো।
এর পরের অঙ্কগুলো এর পরের ভিডিওটাতে আপলোড করা হচ্ছে।